জোটে তার যাওয়া প্রয়োজন এনসিপির মনে হয়েছে এই না ভাই এসব ফালতু কথা আপনি বলতে পারেন না। এই ধরনের ট্যাগিং রাজনীতি করে আওয়ামী লীগ অনেককে হত্যাযোগ্য গড়ে তুলছে। আপনি একটু আগে বলতেছেন যে আমরা ছাত্রলীগের দলে ছিলাম, হেলমেট ছিলাম, এখন আবার বলতেছেন না ভাই আমি বলি এখন আবার বলতেছেন অধিকাংশ শিবির ছিলেন। তাহলে অধিকাংশ যদি শিবির আন্দোলন করে এই আন্দোলনের ক্রেডিট আপনি তাকে দেন। আবার আপনি আমাকে এটা বলেন আমি সার্জিস আলম ভাই শেষ করে প্লিজ আমি সার্জিস আলম 2017 সালে যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেছি ওই ঢাকা বিশ্ববিদ্যালয়কে যখন এইরকম ছাত্রলীগের আওয়ামী লীগের অধীনস্থ একটা ক্যাম্পাস বানায় রাখা হয়েছিল আমাকে যখন গণরুমে প্রথম দিন গিয়ে উঠতে হইলো তখন আপনারা কথাই ছিলেন যখন না কোনোদিনও না আপনি আমার কথা শুনে না শুনে আপনি বলতে পারেন না। আমাকে যখন গণরুমে থাকতে হইলো গেস্ট রুম না আমারটা শুনতে হবে আপনার কথা সময় বলিনি। আমাকে যখন গণরুমে রাখছে গেস্ট রুমে রাখছে আমাকে যখন অত্যাচার করলো নির্যাতন করলো না শেষ করতে হবে ভাই। আপনি যখন পড়ছেন তখন এটা ছিল কিনা আমি জানি না। আমি যখন পড়ছি আমারটা বলতেছি আমাকে যখন গেস্ট রুমে রাখা হইলো প্রোগ্রাম করানো হইলো আমাকে যখন একজন আওয়ামী লীগের মন্ত্রীকে সালাম দেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা মধুর ক্যান্টিনে দাঁড় করে রাখা হইলো তখন আপনার এই সিভিল সোসাইটি কোথায় ছিল? যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এক একটা দালালের ভূমিকা অবতীর্ণ হইলো যখন আমাকে ওই ক্যাম্পাসে ওই নেতাদেরকে সালাম দিয়ে মাথা নোয়া নোয়া চলতে হয়েছে 3 বছর তখন আপনার এই সিভিল সোসাইটি আপনারা কোথায় ছিলেন? আমাকে এটাতে বাধ্য হইতে হয়েছে। এরপরে আমার জায়গা থেকে যখন সুযোগ হয়েছে আমি মাথা উঁচু করে দাঁড়াইছি। ওই অভ্যুত্থানের সামনের সাইডে যখন 2টা ছেলে দাঁড়াইছিল এর মধ্যে একটা ছেলে ছিল সার্জিস আলম। এই সার্জিস আলম দাঁড়াইছিল এটা রিস্ক জেনে যে হয় সে বেঁচে থাকলে তার কোনদিন সরকারি চাকরি হবে না এটা জেনে দাঁড়াইছিল। সে যদি ওখানে বেঁচেও থাকে ভাই শেষ করি এইটাই তাহলে না এইটাই তাহলে আমি দাঁড়াইছিলাম আমি সামনে দাঁড়াইছিলাম আপনি আগের ওটা বলতেই পারেন না আপনি আগের ওটা কোনোভাবে এই কারণে বলতে পারেন না আমি দাঁড়াইছিলাম আপনি দাঁড়ান নাই অবশ্যই আপনি আসবেন কেন এটাই মানে আমি ওই আমি ওই রিস্ক আমি শেষ করি কথা বলতে যাবেন আমি শেষ করি এটা তো হয় না তো উনি একা কথা বলে যাবেন না না এটা কি হলো না সময় আমি বলি না আপনারা আসেন কোথায় না আপনি আপনার জায়গায় করছেন কিন্তু আমি আগে দাঁড়াইছি তো রাস্তায় আপনি আপনার জায়গায় করেছেন কিন্তু 18 তে করেন আপনি শুধু 24 আমার 14 তে বয়স কত যে আমি এটা করব আপনি কিভাবে কথা বলেন অংশগ্রহণ বলতেছেন না বাবু সার্জিস শেষ করুন সার্জিস শেষ করুন ছাত্র রাজনীতির যে ব্যাপার সেটা আমার যখন করার ছিল আমি করেছি বাবু সার্জিস শেষ করুন সার্জিস শেষ করুন আমি শেষ করি শিবিরকে হত্যাযোগ্য করে তুলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলছে একটা শিবির ঘর ধইরা ধইরা জবাই কর আপনারা মুখে কোনো পেটে করছেন শিবির যখন তাকে ধরে ধরে পিটানো হইছে তাকে খুন করা হইছে হত্যা করা হইছে একটা মানুষ শেষ পর্যন্ত যখন আপনারা কেউ তার পক্ষে দাঁড়ান নাই যেই মনে করেন 25 বছরের ছেলেটা শিবির করে ওই ছেলেটা তো তার আগের কোনো কিছুর সাথে সম্পর্ক নাই তার তো বেঁচে থাকার অধিকার আছে তার পরিবারের সাথে থাকার বাঁচার অধিকার আছে তাকেও যখন শুধু একটা আদর্শভিত্তিক রাজনীতি করার কারণে হত্যাযোগ্য করা হয়েছে সে গুপ্ত হয়ে গেছে। এই গুপ্ত হওয়ার কারণে আপনি যদি তাকে এখন দায় দেন এই দায় আপনারও নিতে হবে সে কেন গুপ্ত হইতে হইলো। আর আমার কথা যদি বলেন আমি শেষ করি আমরা শেষ করি আমার লাইনটা আমি শুধু শেষ করতে হবে ভাই মানে দিন শেষে একটা মিনিট বেশি বলেছি দিন শেষে শুধু একটা জিনিস মনে রাখতে হবে ভাই দিন শেষে শুধু একটা জিনিস আপনি অবশ্যই ভাইকে দিবেন দিন শেষে শুধু একটা জিনিস মনে রাখতে হবে যেটা হচ্ছে আমরা পুরো প্রেক্ষাপটটা না জেনে ব্যক্তিগত চিন্তা কারো উপরে চাপিয়ে দিতে পারি না। এনসিপির রাজনীতি করবে এনসিপি নির্বাচনের প্রয়োজনে সেটা করেছে নির্বাচন শেষ হয়েছে এখন এনসিপির যেটা বাংলাদেশের স্বার্থে জনগণের স্বার্থে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেটা যৌক্তিক মনে হবে এনসিপি তার জায়গা থেকে ওইটা করবে এবং আমরা শুধু এইটুকু স্পষ্ট করে বলি আমরা এখনো এটা মনে করি যে মুক্তিযুদ্ধই আমাদের ভিত্তি এবং 24 হচ্ছে আমাদের নতুন করে আমাদের একটা পুনর্জন্ম। এই ভিত্তিটাকে মেনে আমরা আমাদের এই 24-এর আকাঙ্ক্ষাটা ধরে সামনের দিকে চলবো। জনগণ যদি আমাদেরকে মনে করে প্রাসঙ্গিক আমরা প্রাসঙ্গিক থাকবো জনগণ যদি মনে করে প্রাসঙ্গিক না আমরা প্রাসঙ্গিক থাকবো না। কিন্তু কেউ যদি কোনো কিছু চাপিয়ে দিয়ে ব্লেম গেম খেলে মানুষকে বিভিন্ন ভাবে তার চিন্তাটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে এটা টিকবে না। সাজিস আর সময় নাই মাওলানা 30 সেকেন্ড পাবেন এক্স্যাক্টলি তারপর আপনি যে কথা বলেন আমি বন্ধ করে দেব। আপনি দেখেন আপনি কথাই বলতে দিলেন না আমি আপনাকে অনেক কথা বলতে দিয়েছি। এইভাবে আদর্শবাদী রাজনীতি তাহলে থাকে না আদর্শের জন্য মানুষকে অনেক যুদ্ধ করতে হয় অনেক লড়াই করতে হয় এবং আমরা যে এই শিবিরের ছাত্রদের জন্য কখনো কিছু বলিনি এটা হতে পারে না। আমাদের গণমাধ্যম থেকে শুরু করে ব্যক্তিগত পর্যায়ে আমরা সব সময় দল ও মত নির্বিশেষে সকলের মতামত প্রকাশের পক্ষে থাকি এখনো আছি। চাপিয়ে দেবার যে রাজনীতির কথা সার্জিস বললেন আমরা অবশ্যই চাপিয়ে দেবার রাজনীতির বিরুদ্ধে বলেই এই কথাগুলো বলছি। চাপিয়ে দেওয়া যাবে না এবং এইভাবে জামাতের পক্ষে চাপিয়ে দেওয়া যাবে না বাংলাদেশের মানুষকে। সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধেই বাংলাদেশে জন্ম হয়েছিল 71 সালের উনি বললেন 71-এর মুক্তিযুদ্ধের চেতনায় 24 হয়েছে মুক্তিযুদ্ধের প্রধান চেতনা ধর্মনিরপেক্ষতা এবং এই ধর্মনিরপেক্ষতা সমাজতান্ত্রিক যে আদর্শ সেই আদর্শ থেকেই বিপরীত মুখে পাকিস্তানে যাওয়ার জন্য হ্যাঁ জনগণ তাহলে 71-কে মুক্তিযুদ্ধের কথা বলা যাবে না কারণ মুক্তিযুদ্ধের প্রধান আদর্শকেই আপনারা মানেন না। তাহলে আমরা কিভাবে ধন্যবাদ সময় দিলেন সময় আছে দিয়েছি তো সেটা হচ্ছে যে এখনো 4 মিনিটের বেশি সময় পাবেন। যে প্লাস মাইনাস যে কথাগুলো শুনলাম ভোটের মূল কথাটাই এখানে অনুপস্থিত। সরকারটি কার ছিল সেই সরকার প্রধান কি বলেছিল
যে তরুণরা শিক্ষামন্ত্রী হবে, তরুণরা এমপি হবে, সবই তো হলো। এই সরকারের ভূমিকাটা কি ছিল এই নির্বাচনে? কারণ যে দলের কথা বলা হলো সে দল 4টি ফ্রন্ট খুলেছিল। 1 নম্বর ফ্রন্ট হচ্ছে সব ইসলামী ভোট এক বাক্সে আনা, সেটা হয়নি, ইসলামী আন্দোলন চলে গেল। 2 নম্বর ফ্রন্ট হচ্ছে যে এনসিপিকে সাথে নেওয়া, নিয়ে যে এনসিপি 125টি আসনে তারা প্রার্থী দিয়েছিল তাদেরকে 30টিতে নামিয়ে আনলো। যে এনসিপির সামনে অনেক সম্ভাবনা ছিল একটি আলাদা দল হিসেবে দাঁড়ানোর, একটা প্রগতিশীল দল হিসেবে দাঁড়ানোর, সেটিকেও তারা তাদের কবজায় নিয়ে নিল। 3 নম্বর ফ্রন্ট হচ্ছে, হ্যাঁ 3 নম্বর ফ্রন্ট হচ্ছে তারা পারবে না, আওয়ামী লীগ আসলেই পারবে না, সেটা আমরা দেখতে পাবো। কারণ তারা 2014 সালে যখন রাতের একক নির্বাচন হয়েছিল, 18 সালে নির্বাচন হয়েছিল, এই সমস্ত ছাত্র নেতাদেরকে আমরা একটি টু শব্দ করতে শুনিনি। তারা একটা কোটা বিরোধী, আমাকে আপনার সঙ্গে আমি কোনো কথা বলিনি। আমি ছাত্র আন্দোলনের বিষয়টা সম্পর্কে খুব ভালো জানি, আমি নিজে ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত ছিলাম। 14, 18, 24-এর নির্বাচনের পর, আওয়ামী লীগের এই ছল চাতুরীর নির্বাচনের পর ছাত্ররা কোনো কথা বলেনি, কেউ কোনো, তারা বরং সে বঙ্গবন্ধুর নামে কীর্তন গেয়েছে তখন। তারপরে এই কোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে তারপরে সে তারা একটা আন্দোলন করেছে এবং অবশ্যই তারা সেখানে নেতৃত্ব ছিল। কিন্তু সেটা কিন্তু নির্বাচন বিরোধী আন্দোলন নয়। নির্বাচন যখন তারা ছলে বলে কৌশলে করলো, সেটার বিরুদ্ধে কেউ দাঁড়ায়নি। তখন সবাই তেল দিয়েছে, সব শ্রেণী পেশার মানুষ গিয়ে তেল দিয়েছে দেখেই এত বড় একটা কাঠামো তৈরি হতে পেরেছিল। সেখানে ছাত্ররাও ছিল, তখন তারা গিয়ে ছাত্রলীগে হেলমেট বাহিনী হয়েছে। এবং তারপরে যখন তারা এখন এসে সকল গণ অভ্যুত্থানের কৃতিত্ব তারা নিতে, তারা এটা হাইজ্যাক করতে চাচ্ছে। গণ অভ্যুত্থান কারো কোনো সাম্প্রদায়িক শক্তির নয়। বিএনপি সবচেয়ে বেশি বড় স্টেক হোল্ডার, 12 সাল থেকে তারা আন্দোলনে ছিল। 50 লক্ষ নেতাকর্মীর নামে বিএনপির মামলা ছিল এবং তারা বলছে যে বিএনপির ভোট নাই, আওয়ামী লীগ তাদেরকে পাশ করিয়েছে। তাহলে 4 থেকে 7% ভোট হচ্ছে জামাতে ইসলামের। সর্বশেষ গ্রাহ্য যে নির্বাচন 2008 সালে, সেই ভোট কি করে এইখানে 40%, 36% হয়ে যায়? তরুণরা কোথা থেকে ভোট দিল? তরুণরা দেশের ইতিহাস ঐতিহ্য জানে না, তারা কি মুক্তিযুদ্ধের ইতিহাস জানে না? এবার মুক্তিযুদ্ধ এবং ধর্মাশ্রয়ী রাজনীতি মুখোমুখি দাঁড়িয়ে গিয়েছিল। বাংলাদেশকে এই সাম্প্রদায়িক রাজনীতির করাল গ্রাস থেকে বাঁচানোর জন্য সরকারের বিরুদ্ধে নেমেছিল মানুষ, এবং সরকারের হ্যাঁ ভোট না ভোট মানুষ বুঝতো না। মানুষ ভেবেছে যে সরকারের বিরুদ্ধে দিলে হবে না ভোট। না ভোট হ্যাঁ ভোটের গণনা রাত কটার সময়? আপনি তো টেলিভিশনে ছিলেন, আমরা নিজেরা কথা বলি নাই রাত 1টা পর্যন্ত, কোথায় হ্যাঁ ভোট না ভোটের কোনো কিছু আসতেছে না কেন? এবং সেটা কিভাবে কি মিলানো হয়েছে এবং নানান জায়গায়, এবং এই অবশ্যই ইঞ্জিনিয়ারিং হয়েছে, সরকার সেটা করেছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে আমি বলি সংসদ নির্বাচনে না, পুরোটার মধ্যে নানান রকম ইঞ্জিনিয়ারিং হয়েছে। পুরোটার মধ্যে যাদের এজেন্ট নাই, যাদের এজেন্ট দিতে পারে না, সেই তারা এমপি হয়ে গেছে। এবং এটা অনেক যারা তারা বলছে কি আওয়ামী লীগ নাকি কি বিএনপি তৃণমূলে যায়নি। ভাই 40-50 বছরের একজন রাজনৈতিক নেতা, তাদেরকে 1 বছর 2 বছর এখানে অনুপস্থিত থাকলেই এটা চলে যাবে? আপনাদের তো 1 বছর পূর্ণ হচ্ছে 26শে ফেব্রুয়ারি, 28শে ফেব্রুয়ারিতে 1 বছর পূর্ণ হচ্ছে। এরকম একটা রাজনৈতিক দল এইভাবে টেনে নিয়ে সরকার এই জায়গায় বসিয়েছে, কারণটা কি? কারণ তারা চেয়েছে গণ অভ্যুত্থানের কিছু প্রভাব থাকুক, এবং অবশ্যই চেষ্টা করেছে, তারা তো যথেষ্ট চেষ্টা করেছে। তারা নিউ ইয়র্কে নিয়ে গেছে, তারা যখন জাদুঘর বানালো গণভবনে, নিউ ইয়র্কে যাকে নিয়েছিল অর্ধেক তো নাই, হ্যাঁ অর্ধেক নাই, কারণ তারা গিয়েছে জামাতের সঙ্গে। পুরো তাদের যে মূল ফোর্স নারী শক্তিই তো সেখান থেকে চলে গেছে। এবং এনসিপির প্রধান নারী নেত্রী যারা ছিল তাদেরকে এখন আমরা দেখছি না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা তো এনসিপির বিপক্ষে কোনো কথা বলতে চাচ্ছি না। এনসিপি হচ্ছে আমাদের প্রগতিশীল রাজনীতির ভবিষ্যৎ, আমরা এটা ভেবেছি। কিন্তু তারা যখন জামাতকে সহি করে দিতে চায়, এই জামাতের মতো মুনাফেকের সঙ্গে যায়, তখন আমাদের প্রশ্ন ওঠে জামাতের পক্ষে আপনারা বলতে পারেন আওয়ামী লীগ কি দোষ করলো? আপনি যখন এক হত্যাকারীর পক্ষে এত কথা বলছেন, আরেক হত্যাকারীকে নিয়ে তাহলে আপনারা অন্তর্ভুক্তিমূলক সমাজই তৈরি করুন। বছর কোথায় দেয় না? আমি এমনি হাসি না, 50 বছর কোথায়? এটা কি বলতেছেন? মানে 91 এর আগে তো দেন নাই অন্তত। কেন আপনি কি বলতেছেন? 77 সালে জিয়াউর রহমান সেই সকল তাহলে জিয়াউর রহমান এটা কেন করছিল? বিএনপি কেন করলো? আমি তো জিয়াউর রহমানকে ডিফেন্ড করতে আসি নাই ভাই। বিএনপি করবে দেখে আপনারা করবেন নাকি? আপনারা বিএনপি যেই ভুল করেছে, আওয়ামী লীগ যেই ভুল করেছে, জামাত যেই ভুল করেছে, বামরা যেই ভুল করেছে, সেখান থেকে উঠে আসা নতুন বন্দোবস্তের দল। আমরা শুনলাম যে ভারতীয় আধিপত্যবাদ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা। আমরা এনসিপির কাছ থেকে কি নতুন বন্দোবস্ত পেলাম? আমরা পেলাম যে জামাতের সঙ্গে বসে যাওয়া, আমরা পেলাম নারী বিদ্বেষী একটি দলের সাথে বসে, যেই 16 জুলাই তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্লোগান, সেই দুটো লাইন খুঁজে গেল। এখন আমরা আর কে বলেছে
স্বৈরাচার শুনি না, আমরা শুনি যে দলের শীর্ষ আসনে নারী যেতে পারবে না। এটা আপনারা মানেন কি? ব্যাপারটা কি আমার কাছে মনে হয়েছে ভাইয়ের মধ্যে একটা মানে ইন্টারনাল জামাত বিদ্বেষী অবস্থান আছে, এই জন্য উনি ফেয়ার জায়গা থেকে ভাবতে পারতেছেন না। উনার ব্যক্তিগত চিন্তাটা উনার ব্যক্তিগত চিন্তাটা উনি একটা দলের উপরে চাপাই দিতে পারেন না, উনার ব্যক্তিগত চিন্তাটা আরেকটা দলের উপরে চাপাই দিতে পারেন না। জামাত কি মনে করেন না মনে করেন এটা এনসিপির কাছে কোনো ব্যাপার না, তার দলীয় অবস্থা। কিন্তু এটা এনসিপির জায়গা থেকে, এটা এনসিপির জায়গা থেকে এনসিপির দলীয় অবস্থান, এনসিপির মনে হয়েছে নির্বাচন কোথায় কোথায় পেয়েছে জামাত, রংপুরের কুড়িগ্রাম, গাইবান্ধা জেলা, পুরো জেলা শুদ্ধ, সাতক্ষীরা, আর এইদিকে শহরের অঞ্চলের যেগুলো দরিদ্র এলাকাগুলোতে এইভাবে ভোট একদম আপনি যদি এলাকা ভিত্তিক ভোট আমরা বাছাই করি, অর্থাৎ অন্য জায়গায় তো পেয়েছে, জিততে পারে না, পরিষ্কার, এটা পরিষ্কার। এগুলো মার্জিনটা হলেও এগুলো জিতেছে তারা, ওইখানে তারা আসনগুলো পেয়েছে বেশি। এখন যে বিশ্বজুড়ে একটা জিনিস ঘটনা ঘটে গেছে, সিরিয়া, ইরাক, ইয়েমেন, লিবিয়া, পাকিস্তান, আফগানিস্তান, সেখানে প্রত্যেকটা জায়গাতে আপনার গণতন্ত্রহীনতা, দুঃশাসন, অপশাসন, ধর্মীয় নানান রকম বিষয়বস্তুকে এইসবের সামনাসামনি মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়। মানুষের কর্মহীনতা মানে কর্মশূন্যতা, সেটারও নিদান খোঁজে যে তোমার জন্য সামনে একটা পরকাল অপেক্ষা করছে। কাজে আমাদের এই জায়গাগুলো তো এই যে মানুষ কি খায় তাদেরকে এইগুলো খাওয়ানো হচ্ছে। এই ধর্মীয় যে রাজনীতি, আপনি দেখুন শরিয়া আইনের ব্যাপারে জামাত কি বলেছে। জামাত চলে গেছে আল জাজিরাতে যখন ইন্টারভিউ দিয়েছে, তারা বলেছে যে আমরা ধাপে ধাপে শরিয়া আইন জারি করব। আবার যখন তারা যুক্তরাষ্ট্রের সাথে কথা বলে বা মানবাধিকার সংস্থার সাথে কথা, তখন তারা বলে যে আমরা এখন আধুনিক হয়ে গেছি, আমরা প্রচলিত আইন করব। আবার বলে যে না, প্রচলিত আইন তো মাদকের মতো, আমরা এটা ধীরে ধীরে আমরা শরিয়া আইন করব। অর্থাৎ যখন যেখানে প্রয়োজন। কিন্তু আমরা এটা জানি যে গত 70 বছরের মধ্যে জামাত এই সবচেয়ে বড় রেজাল্ট করেছে, এইবার সবচেয়ে তাদের পজিটিভ রেজাল্ট আসছে, এবং এই রেজাল্ট আসছে আওয়ামী লীগের অনুপস্থিতিতে। আপনি দেখুন আওয়ামী লীগের নাম এখন বললেই বলা হবে যে ভারতীয় দোষর। কিন্তু আমাকে বলতে দিতে হবে, জামাতকে এতখানি আপনারা হাইলাইটেড করে কথা বলতে পারেন, কিন্তু আওয়ামী লীগ নিয়ে কথা বলা যাবে না, কারণ তারা গণহত্যা করেছে। জামাত যদি 30 লক্ষ মানুষের হত্যা করবার পর এত ইতিবাচক কথা বলবার সুযোগ পায়, আওয়ামী লীগ 1500 থেকে 2000 মানুষ হত্যা করার পর তাদেরকে 3 কোটি 4 কোটি লোক মানুষ এখান থেকে সমুদ্রে ফেলে দিতে হবে। এবং এই অন্তর্বর্তীকালীন সরকার এই 3-4 কোটি মানুষকে সমাজের থেকে বের করে দিয়ে একটা শক্তিকে জোর করে এই ভোটের মধ্যে বড় শক্তি হিসেবে যুক্ত করেছে। এবং এইখানে অনেক বেশি যেটা হয়েছে, আওয়ামী লীগের ভোটে অংশগ্রহণ করা উচিত ছিল। আওয়ামী লীগের ভোটে অবশ্যই অংশগ্রহণ করা উচিত ছিল, যে যদি জামাত পারে আওয়ামী লীগ কেন পারবে না। এখন এটা বললেই আপনি ভারতীয় দোষর এবং নানান রকম সন্ত্রাস করা হবে। কিন্তু কথা হচ্ছে আওয়ামী লীগের দল হিসেবে বিচার হওয়া উচিত কিনা, জামাতের যেইভাবে বিচার হওয়া উচিত আওয়ামী লীগেরও সেইভাবে বিচার হওয়া উচিত। জামাত যদি 30 লক্ষ লোকের খুনের সঙ্গে জড়িত থেকে, পুরো দেশ এবং জাতির বিরুদ্ধে দাঁড়িয়ে থেকে, আজকে তারা মানুষ এখন খায় না, এবং 72-এর করে নাই দেখে এই দায় আমরা এখন কেন বহন করব? আমাদের গত 54 বছরে প্রত্যেকটা দলের হাতে, প্রত্যেকটা রাজনৈতিক দলের হাতে রক্ত আছে, প্রত্যেকটা। নিশ্চয়ই এই গণ আন্দোলনের মতো রক্ত নাই। এই গণ আন্দোলনে যেভাবে রক্তপাত হচ্ছে সেভাবে তো নাই। মুক্তিযুদ্ধে কি এই আন্দোলনের চেয়ে কম ইয়েতে গেছে? এবং সেইখানে 16ই ডিসেম্বরের যে আত্মসমর্পণের দলিল, সেই দলিলের লাইনে কি লেখা আছে? পাকিস্তানি সেনা, নৌ বিমান বাহিনীর পাশাপাশি সিভিল আর্ম ফোর্স এখানে আত্মসমর্পণ করলো। এই সিভিল আর্ম ফোর্স কারা? এই জামাতে ইসলামী। এই 16ই ডিসেম্বর আগে 14 ডিসেম্বরে বাড়ি বাড়ি থেকে বুদ্ধিজীবীদের ধরে নিয়ে গেছে কারা? এই জামাতে ইসলামীর ছাত্র সংগঠন, ছাত্র সংঘ। এই আলবদর আল শামস, এই আলবদর আল শামসের ভাই হচ্ছে শিবির। সেই শিবিরের লোকজন আটকা 24শে আগস্টের পরে বলতেছে আমরা গুপ্ত ছিলাম। এই তারা পরবর্তীতে ডাকসুর ভিপি হয়েছে। কাজে এই শিবিরের সাথে এই জামাত ইসলামের যে সম্পর্ক, এই সব কিছু মিলিয়ে আজকে বলা হচ্ছে মানুষ এগুলো খায় না। মানুষ কি খায়? রক্ষাটা খায়। মানুষ এই রাজনীতি খায়, ধর্মের রাজনীতি খায়। আমরা আসলে একটুখানি আমরা আবার বিষয়ে ফিরে আসার চেষ্টা করি। সেটি হচ্ছে যে আমরা কিন্তু আরেকটি প্রবণতা লক্ষ্য করছি। আমরা ভাষার রাজনীতিতে আছি, আমরা যেতে পারছি না অন্য জায়গাতে, কারণ মাহবুব বেশ আবেগী হয়ে উঠেছেন। না আবেগী না, যুক্তি আছে, অবশ্যই যুক্তি আছে। যুক্তি খালি আপনি আমি এখন সার্ভিসের কাছে যাই। এই প্রশ্নটা আমরা করব। আমরা দেখছি যে ভাষার শুদ্ধতা রক্ষার প্রশ্ন যখন আসে, তখন বাংলা ভাষার শুদ্ধতা নিয়ে বলতে গেলেই আমরা শুনেছি যে না, এটা মানুষ তো এইভাবে বলছে না, মানুষ যেভাবে বলছে ওইভাবে বলতে হবে। এই রাবীন্দ্রিক ভাষা, এই নদীয়ার বাংলা, এই বাংলা আমরা বলবো না, এটা বলবো না, ওটা বলবো না, আমরা আমাদের মতো করে বাংলা বলবো। কিন্তু আমরা লক্ষ্য করছি যে নামাজ আমরা সবসময় বলেছি এটাকে সালাত বলতে হবে, কারণ নামাজ অশুদ্ধ, এটা অন্য ভাষা, এটা আরবি না। আমরা দেখছি রোজা আমরা বলবো না, আমরা সিয়াম বলবো, কারণ এটা আরবি। আমরা সেহরি সবসময় বলতো, আমাদের বাপদাদাকে শুনেছি, কিন্তু এখন আমরা বলছি সাহরি, কারণ এটা শুদ্ধ না। রমজান না, এটা রমাদান। হ্যাঁ, অসুবিধা নাই। আসলেই
শুদ্ধতা অশুদ্ধতার প্রশ্নে রমজান না, এটা রামাদান। কিন্তু প্রশ্নটা হচ্ছে নিজের ভাষার শুদ্ধতা নিয়ে চিন্তা নাই, কিন্তু রমজান না রামাদান এটা নিয়ে এত চিন্তা কেন? এইটাও একটা প্রশ্ন, আমাদের অনেকেরই প্রশ্ন, যে নিজের ভাষার শুদ্ধতা নিয়ে বলতে গেলেই এমনকি একজন উপদেষ্টাও ছিলেন, উনি বলতেন যে ভাষা যেটা দিয়ে লোকে কথা বলে সেভাবেই ছবি বানাইতে হয়। তো ভাষা যেটা দিয়ে লোকে কথা বলে ওইটা দিয়ে ছবি বানাইতে হইলে তো অনেকে তো এটাও বলবে যে তাহলে অন্য ভাষার শুদ্ধতা নিয়ে আমাদের এত চিন্তা কেন? না ভাই, মানে আমি জানি না এটা নিয়ে কোথায় এত বেশি চিন্তা হয়েছে বা কথা হয়েছে। না হয়তো এটা নিয়ে না, প্রচুর কিন্তু এটা কথা, আসলে আপনি কি, দেখবেন যে অধিকাংশ মানুষের কাছে এটা মুবারক একদমই না কনসার্ন মুবারক। ভাই। এটা হয়তো আমাদের সোশ্যাল মিডিয়া, আমাদের টাইমলাইনে কিছু মানুষজন এটা নিয়ে কথাবার্তা বলে, কিন্তু আসলে কি আমরা আমাদের টাইমলাইনটাকে যেন পুরো বাংলাদেশ মনে না করি। যেমন খোদা হাফেজ বললে অনেকে রেগে এগুলা যায়। নিয়ে মানে এগুলো খুবই, এগুলা আমার সাধারণ মানুষের কাছে বা অধিকাংশ মানুষের কাছে ধরেন এগুলো কোনো ম্যাটারই করে না তাদের জায়গায় আবেগ অনুভূতি বহিঃপ্রকাশটা দেখেন অঞ্চল ভেদে এই একই শব্দটা পরিবর্তন হয়ে যায় না। উত্তরাঞ্চলে যে শব্দটা, সিলেট অঞ্চলে কিন্তু ওই শব্দটা না, রোজার ক্ষেত্রে মনে করেন সাপোজ, বা অন্য যে কোনো একটা গতানুগতিক শব্দ, চলছি ফিরছি খাচ্ছি, এই শব্দগুলো, কিংবা চিটাগাংয়ে গিয়ে আরেকটা পরিবর্তন হয়ে যায়, ময়মনসিংহে গিয়ে আরেকটা হয়। সো এই আঞ্চলিক এই ভাষা বা যে আর যেখানে যেটা সহজবোধ্য ওইটা আমাদের দেশে চলছে, কিন্তু অধিকাংশ মানুষের কাছে এগুলো তো ইম্পর্টেন্ট না। বরং মানুষের কাছে যে যেটা যার কাছে সহজবোধ্য, যেটা দিয়ে আবেগ অনুভূতি এগুলো বহিঃপ্রকাশ করা যায়, তারা তাদের জায়গায় আমার মনে হয় সহজভাবে ওইটাকে একসেপ্ট করে। এবার আমরা একটু অন্য প্রসঙ্গে যাই। হ্যাঁ, please। আমরা অনেকক্ষণ থেকে চেষ্টা করছিলাম, আমাদের মহামান্য রাষ্ট্রপতি একটি সাক্ষাৎকার দিয়েছেন, তিনি একটি পত্রিকাতে বলেছেন কিছু কিছু বিষয়ে তিনি বেশ উষ্মা প্রকাশ করেছেন। তার মধ্যে একটি হচ্ছে তিনি বলেছেন যে তাকে বিগত অন্তর্বর্তী সরকার পদে পদে অসম্মান করেছে এবং তিনি কিছু অসম্মানের উদাহরণ দিয়েছেন। আপনার কি মনে হয়, আপনি কি সাক্ষাৎকারটা পড়েছেন? পড়েছি। হ্যাঁ, তাহলে আপনি কি বলবেন এই বিষয়ে? আসলে কি তাকে পদে পদে অসম্মান করা হয়েছিল? রাষ্ট্রপতি তো একটা পদ, আসলে ব্যক্তি এক জিনিস আর পদটা আরেক জিনিস। পদ কিন্তু সাংবিধানিকভাবে কিছু সম্মান প্রত্যাশা করে। যখন অধ্যাদেশ জারি করাতে হয়েছে, আদেশ জারি করাতে হয়েছে, তাকে কিন্তু দিয়ে আদেশ জারি করানো হয়েছে, কিন্তু তখন তার এই সাংবিধানিক পদকে সম্মান করা হয়েছে। কিন্তু যখন তাকে অসম্মান করা হয়েছে তখন সেই সাংবিধানিক পদটাকে সেইভাবে সম্মান করা হয় না। আপনি কি বলতে পারেন যে এই অভিযোগটাকে আসলেই সত্য, বা এটা সত্য তো অবশ্যই উনি বলেছেন, কিন্তু এটা কি আপনারা কিভাবে দেখেছেন দলীয়ভাবে? না, এই পুরো সাক্ষাৎকারটা পড়ে আসলে আমার কাছে অন্য একটা জিনিস বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এটা খুবই একটা মাইনর জিনিস যেটা নিয়ে কথা হচ্ছে, কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা, যে এই জুলাই অভ্যুত্থানের পরে আমাদের জায়গা থেকে যখন মনে হয়েছিল যে আমরা যদি বাংলাদেশের যে কাঠামোগত সংস্কার পরিবর্তন এই জায়গাগুলো নিয়ে কাজ করতে চাই সবার আগে, তাহলে এই বাংলাদেশের এই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংবিধান বলাটা খুব কঠিন হয়ে যাবে। আমরা আমাদের জায়গা থেকে কয়েকবার এটার প্রচেষ্টাও নিয়েছিলাম যে এই পদের যে মানুষটা আছে সেই মানুষটাকে আমাদের এখান থেকে অবশ্যই সরাতে হবে, এবং এটার আমাদের এই সংস্কারটা প্রয়োজন, এই কাঠামোটাকে ঠিক করে আমাদের বাংলাদেশটা সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যে স্টেপটা নেওয়া দরকার সেটা নেওয়া প্রয়োজন। সেই জায়গায় বিরাজমান যে রাজনৈতিক দলগুলো ছিল যারা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল সামনের সারিতে থেকে, তাদেরকে নিয়ে বসে আপনি ওই সময় চিন্তা করলে মনে করতে পারবেন যে আমরা আমাদের জায়গা থেকে, কিংবা প্রত্যেকটি রাজনৈতিক দল, একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলের সাথে এই বিষয়ে আলাপ আলোচনা হচ্ছিল যে কিভাবে আমরা এই অপসারণটা করতে পারি। কিন্তু আমরা তখন আমাদের জায়গা থেকে দেখেছি যে বিএনপি তাদের জায়গা থেকে প্রত্যক্ষভাবে না বললেও পরোক্ষভাবে তারা চুপচাপ থাকতো, এই বিষয়ে তারা কোনো স্টেপ নিত না। স্টেপ নিতে গেলে পিছন থেকে বিভিন্ন জায়গায় ফোন দিয়ে তারা পিছু টান তৈরি করতো। সেই জায়গায় আমাদের চুপ্পু সাহেব এবার এসে স্পষ্ট করলেন তার জায়গা থেকে যে বিএনপি আসলেই তাকে ওই জায়গায় টিকিয়ে রাখার জন্য সবচেয়ে শতভাগ তাদের জায়গা থেকে নিষ্ঠার পরিচয় তারা দিয়েছে। তো এই কথাটাই বলেছে যে সাংবিধানিক ধারাবাহিকতা এবং সাংবিধানিক পদের যে ধারাবাহিকতা, এটার জন্য তারা সমর্থন দিয়েছে। ব্যক্তি রাষ্ট্রপতি, পদের রাষ্ট্রপতি। তাহলে অভ্যুত্থান কোন সাংবিধানিক ধারাবাহিকতা? এই অন্তর্বর্তীকালীন সরকার কোন সাংবিধানিক ধারাবাহিকতা? এই 26-এর নির্বাচন কোন সাংবিধানিক ধারাবাহিকতা? না, তারেক রহমান জুলাই আদেশ সব তো রাষ্ট্রপতির বরাত দিয়ে ঘোষণা করা হয়েছে। আমার তাহলে প্রশ্ন ওইটাই, তাহলে তারেক রহমান তার জায়গা থেকে এই যে প্রধানমন্ত্রী হলো, এটা কোন সাংবিধানিক ধারাবাহিকতায় হলো? নির্বাচন তো 29 হওয়ার কথা ছিল। আমরা বরং আপনি যে জিনিসটা বললেন এটাই আমাদের কথাটা ওই জায়গাতেই ভাই। এটা আসলে কি, মানে আমরা আমাদের জায়গা থেকে, এটা দুঃখজনক, এটা আমাদের এই দায় আমি স্বীকারও করি যে আমাদের এই অভ্যুত্থানটার পরে আমাদের জায়গা থেকে ওইটুকু ভূমিকা যেটুকু আমাদের পালন করা দরকার ছিল, যে স্টেপটা নেওয়া দরকার ছিল, আমাদের অভিজ্ঞতার ঘাটতির জায়গা থেকে বলেন কিংবা বিভিন্ন অসহযোগিতার কারণ থেকে বলেন, আমরা এগুলো করতে পারি নাই দেখে আজকে এই টকশো টেবিলে কিংবা কালের কণ্ঠর ওই সাক্ষাৎকারে কিংবা এই বিভিন্ন গুরুত্বপূর্ণ মিডিয়া হাউসের এখন টপিক হয়ে উঠেছে শেখ হাসিনার আমলের রাষ্ট্রপতির সাক্ষাৎকার। এটা আমাদের ব্যর্থতা। বরং তার জায়গা ওই জায়গায় হওয়া দরকার ছিল, শেখ হাসিনার জায়গায় তাকেও বিচারের আওতায় নিয়ে আসা দরকার ছিল, কারণ তিনিও ওই রাষ্ট্রপতির পদটাতে বসে, চেয়ারটাতে বসে শেখ হাসিনাকে, স্বৈরাচারী শেখ হাসিনা হতে সহযোগিতা করেছেন। উনি এককভাবে এটা হইতে পারে না, এটা একটা কাঠামো তাকে ওই সাপোর্টটা দিয়েছিল। তো আমরা বরং আমাদের জায়গা থেকে মনে করি এটাই আমাদের দুর্দশা, এটা আমাদের ব্যর্থতা, যে কারণে আজকে আমরা এই টপিকটা নিয়ে কথা বলতেছি। উনার এখানে সম্মানের প্রশ্ন কিভাবে
কিভাবে আসে এই জায়গায়, বরং এটা তো এই প্রশ্ন আসা দরকার ছিল যে উনি এখনো কিভাবে এই পদটাতে থেকে এইভাবে আওয়ামী লীগের একজন এত গুরুত্বপূর্ণ পদে থাকার পরও উনি এখনো এইভাবে আছে। উনাকে তো বিচারের আওতায় নিয়ে আসা দরকার ছিল। বাংলাদেশে যেই মানুষগুলো এই অভ্যুত্থানে এই গণহত্যার সাথে সরাসরি সম্পৃক্ত ছিল সেই মানুষগুলোকে তো বিচারের আওতায় নিয়ে আসা দরকার ছিল। আমাদের যখন কথা বলার বিষয় হওয়া দরকার যে নির্বাচনের পর দিন থেকে এই নির্বাচন, ভাই একটু আগে বললো না, আমি এখানে একটা জিনিস অ্যাড করি, এই নির্বাচনে আওয়ামী লীগ